এবার চলে আসি কলকাতায়। গতকাল তিন ভাই সুবীর দাঁ, অভীর দাঁ, সুব্রত দাঁ এরা গ্রেফতার হয়েছিলেন এসটিএফ এর জালে। কারণ আগ্নেয়াস্ত্র, অবৈধ আগ্নেয়াস্ত্র বেচার অভিযোগে। বিরাট দোকান কলকাতা শহরের মধ্যে, সেই দোকানে এসটিএফ হানা দিয়েছিল, এসটিএফ সিল করেছিল। তারপরেও যখন এই এসটিএফ দোকান তিন ভাইয়ের বিরুদ্ধে, তাই এসটিএফ এর জালে এই তিনজন ভাড়ার অস্ত্র বেশি দামে বিক্রি করতেন। এরা কিরকম ভাড়ার অস্ত্র, কারা কাদের কাছ থেকে ভাড়া নেওয়া হতো, এই সব নিয়ে কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিবাদীবাগের এই অস্ত্র বিপণী, যার তিনজন মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ সূত্রে দাবি করা হচ্ছে যে এই বিপণীতেই যে আরমারি অর্থাৎ যে অস্ত্রাগার রয়েছে সেটা কিন্তু ভাড়া হিসেবে ভাড়া দেওয়া হতো। অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত কোনো গ্রাহক তার অস্ত্র এখানে ভাড়া রাখতে পারতেন, অর্থাৎ এদের অস্ত্রাগার তিনি ভাড়ায় ব্যবহার করতে পারতেন। সেক্ষেত্রে যে সমস্ত অস্ত্র বা যে 41টি অস্ত্র ইতিমধ্যে এখানে বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো এখনো পর্যন্ত প্রাথমিক যে এক্সামিন করা হয়েছে তা দেখায় সেগুলো বহু পুরনো এবং এখানে আলমারিতে যেগুলো ভাড়ায় রাখা ছিল। অর্থাৎ সেই সমস্ত ভাড়ায় রাখা অস্ত্র যা পরবর্তী সময় যখন দাবিদারহীন হয়ে যায়, অর্থাৎ যেটা জানা যাচ্ছে এসটিএফ সূত্র থেকে বহু বছর আগে হয়তো কেউ এখানে তার অস্ত্র ভাড়ায় রেখেছিলেন, কিন্তু হয়তো তিনি মারা গিয়েছেন বা সেই অস্ত্রের লাইসেন্স তিনি পুনর্নবীকরণ করেননি বা রিনিউয়াল করেননি, সেই অস্ত্র এখানেই এদের অস্ত্রাগারে পড়েছিল। সেইগুলো চড়া দামে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, এমনটাই তথ্য উঠে আসছে বা তদন্তে এমন তথ্য উঠে আসছে। সেইভাবেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে 41টি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে এই দোকান থেকে, সেগুলো ব্যালিস্টিক টেস্ট হবে, ফরেন্সিক টেস্ট হবে, লাস্ট কবে সেগুলো ব্যবহার হয়েছে এবং সেগুলো কতদিনের পুরনো সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। এবং এর আগে কত দামে এগুলো বিক্রি হয়েছে বা যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো কোথায় কোথায়, সমস্ত কিছু এই মুহূর্তে তদন্তের পর্যায়ে রয়েছে। ওকে, অবৈধ অস্ত্র ব্যবসা, অবৈধভাবে অস্ত্র কারখানারও হদিশ মেলে। এবার গুজরাটে জাল নোটের কারখানা। হ্যাঁ, গুজরাটে জাল নোটের কারখানা। গুজরাট খুব গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান সীমান্তে। সেই গুজরাটে জাল নোটের কারখানা বনসকান্থায়। জাল নোট তৈরির কারখানা, প্রিন্টারে নোট ছাপা হচ্ছে, তারপর কাটার দিয়ে একটি একটি করে নোট কাটা হচ্ছে, সব শেষে সাজিয়ে রাখা হচ্ছে 500 টাকার বান্ডিল। সব জাল, সব 500 নোটই নকল। এ ছবি গুজরাটের বানাসকান্থার। জাল নোটের এই কারখানা থেকে বুধবার দুজনকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। গভীর রাতে পুলিশ অভিযান চালায়। 500 টাকার জাল নোট তৈরি করা হচ্ছিল। 7,800টি নোট বাজেয়াপ্ত করা হয়। প্রায় 39 লক্ষ টাকার জাল নোট। ধৃতদের দাবি 3-4 দিন ধরে এই ঠিকানায় তারা জাল নোট তৈরি করছিল। নোট তৈরি হচ্ছিল, কিন্তু তার গুণমান আসল নোটের মতো হচ্ছিল না। সেটা করারই চেষ্টা চলছিল। তখনই হানা দেয় পুলিশ। মূল অভিযুক্ত রাইমাল সিং, তার বাড়িতেই চলছিল জাল নোটের কারবার। তার বিরুদ্ধে অপহরণ, লুটের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর আগে তাকে গ্রেফতারও করেছে পুলিশ। 3-15 আগেই জেল থেকে ছাড়া পান রাইমাল। নিউজ 18 বাংলা। এবার আপনাদের মনে করিয়ে দিই, 2024-এর 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা দিল, ইডি মার খেলো। এবং সেই সময় শেখ শাহজাহান কাকে কাকে ফোন করেছিলেন, কারা কারা শেখ শাহজাহানকে মদত দিয়েছিল, সেই তদন্তে এবার সিবিআই। এই সিবিআই গেল আখতার মীর শাহজাহান ঘনিষ্ঠ তার বাড়িতে। ডাকাডাকি চললো আজকে শাহজাহানের বাড়িতেও। এখানে শাহজাহানের মেয়ে থাকেন নাকি? আচ্ছা, আমার বড় শালার এগুলো তুলে বোকা। হ্যাঁ হ্যাঁ, শাহজাহানের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এরপরে সরবেরিয়ায় শাহজাহানের আরেকটা বাড়ি, সেখানেও তালা। আর শাহজাহান ঘনিষ্ঠ
তার বাড়িতে গেল সিবিআই। অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, কি ছিল আজকে সিবিআই এর একদম কর্মসূচি বলা যায়? ইডি যখন হানা দিয়েছিল তখন ইডির উপরে হামলা করা হয় এবং রক্তাক্ত হয় ইডি, এবং তারপরেই কিন্তু সেই এর বিরুদ্ধে সিবিআই একটা তদন্ত শুরু করে, এবং সেই 5 তারিখের যে হামলা তার তদন্তেই কিন্তু আজকে মূলত সিবিআই এই সন্দেশখালীতে এসে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন। একদিকে যেমন আক্তার মীর, এই আক্তার মীর, বেবি মীর, এরা হচ্ছে শেখ শাহজাহানের খুব ঘনিষ্ঠ, একদম আকুঞ্জি পায় যেখানে শেখ শাহজাহানের বাড়ি তার উল্টো দিকেই এদের বাড়ি। সেখানে সিবিআই এর আধিকারিকরা যায়, সেখানে খোঁজাখুঁজি করে, কিন্তু কোন রকম তাদের সঙ্গে দেখা না পাওয়ার পর তারা সেখান থেকে যায় শেখ শাহজাহানের বাড়ি। কিন্তু সেখানেও শেখ শাহজাহানের বাড়িতে ডাকাডাকি করার পরে সেখানে যখন তাদের সঙ্গে সেই বাড়িতে কারুকে যখন না পায়, সেখান থেকে তাদের সঙ্গে সেই বাড়িতে কারুকে যখন না পায় সেখান থেকে চলে যায় শেখ শাহজাহানের যে নতুন যে বাড়ি সরবেরিয়ায় একদম বাজারে, সেখানে নতুন যে বাড়ি যেখানে শেখ শাহজাহানের মেয়ে থাকে, সে বাড়িতেও বহুক্ষণ ধরে ডাকাডাকি করে, সেখানে বসে থাকে, কিন্তু কারোর সঙ্গে দেখা না পাওয়ার পর এরপরে চলে যায় সরবেরিয়া পুরাতন বাজার, সেখানে জবেদ আলী গাজী তার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা হয়। মূলত তার সঙ্গে দেখা করে যেটা সিবিআই তার তদন্তের স্বার্থে যেটা জিজ্ঞাসাবাদ করে যে সেই 5ই জানুয়ারি কারা এই জবেদ আলী এবং তার বিবি তার স্ত্রীকে ফোন করেছিল, তারা ফোন করে কি নির্দেশ দিয়েছিল, কতক্ষণ সময়ের মধ্যে শেখ শাহজাহানের বাড়িতে তাদেরকে যেতে বলেছিল, সেই সময় শেখ শাহজাহানের বাড়িতে কারা কারা উপস্থিত ছিল, এই সব নিয়েই তদন্তে একেবারে মাঠে ময়দানে সিবিআই আধিকারিকরা। ওই সব ওখানে গিয়েছিলাম কিনা তাই। 5 তারিখে গিয়েছিলেন কিনা? হ্যাঁ, কে কেন গেছিলে, কে তোমাদের বলেছিল এইসব, আমি তো কারো চিনি না ওদেরকে। আপনি কি ওই দিন গিয়েছিলেন? আমি মেয়ের বাড়ি যাচ্ছিলাম। গয়েশপুর পুরসভার খবর আবার। গয়েশপুর পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে এবং এর আগে 4 কোটি টাকা দুর্নীতির অভিযোগ কাউন্সিলররাই তুলেছেন। আর পুরপ্রধানের বিরুদ্ধে এবার 2 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। এবার আবার কিসের অভিযোগ, কি নিয়ে অভিযোগ, এই নিয়ে সরাসরি চলে যাব রঞ্জিতের কাছে। রঞ্জিত, এর আগেও তো এই পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন কাউন্সিলররাই। দেখো, যেই কাউন্সিলর অনাস্থা নিয়ে এসেছিলেন তার মধ্যে 10 জন কাউন্সিলর তারাই আবার নতুন করে পুরপ্রধানের বিরুদ্ধে, পুরপ্রধান সুকান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তারা 2 কোটি 28 লক্ষ টাকা টেন্ডার দুর্নীতি, টেন্ডারের নিয়ম ভেঙে, যেখানে টেন্ডারের নোটিশ করা আছে 1 সেপ্টেম্বর থেকে টেন্ডার বন্ধ করা হবে, 15 সেপ্টেম্বর আবেদন করার শেষ তারিখ, তার আগেই এই 2 কোটি 28 লক্ষ টাকার কাজের বরাদ দেওয়া হয়ে গেছে এবং সেই রাস্তাগুলোতে কাজও পর্যন্ত শুরু হয়ে গেছে। এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে বিওসি অর্থাৎ বোর্ড অফ কাউন্সিলের যে মিটিং, সেই কাউন্সিলরদের মিটিংয়ে কোনো রকম আলোচনা হয়নি, অর্থাৎ এই কাজের যে বরাদ পাওয়া যাবে, কারা বরাদ পাবে, তার টেন্ডার প্রক্রিয়া, সেই নিয়ে কোনো রকম আলোচনা না করে পুরপ্রধান নিজের ক্ষমতা বলে এই কাজ দিয়েছেন। এবং এখনো পর্যন্ত যেটা সবথেকে বড় অভিযোগ রয়েছে, টেন্ডার প্রক্রিয়া চলছে, আবেদন চলছে, তার মধ্যে বলছেন কারা টেন্ডার। দেখো, পুরপ্রধান যেটা বক্তব্য রয়েছে যে রাস্তা অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে, পুজোর আগে দ্রুত মেরামতি করতে হবে, তার জন্য তিনি কাজ শুরু করে দিয়েছেন। স্থানীয় ঠিকাদাররা সেই কাজ করছে। তাই প্রশ্ন উঠছে কারা বরাদ পাবে, কে বরাদ পাবে, সেটা তো আবেদন করার পরে যখন সব সমস্ত কিছু দেখা হবে তারপরে তো ঠিক হবে, কিন্তু তার আগে কাজ দেয়া হয়ে গেছে এবং 2 কোটি 28 লক্ষ টাকার কাজ। পুরপ্রধান তো সাফাই দেবেন, কিন্তু পুরপ্রধানের বিরুদ্ধে বারবার কেন অভিযোগ উঠছে নিজেদের কাউন্সিলরদের পক্ষ থেকেই? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। ও একটার পর একটা করেই যাচ্ছে দুর্নীতি। এর আগে 4 কোটি 12 লক্ষ টাকার রাস্তা আজ অব্দি বোর্ডে পাস হয়নি। আবার 2 কোটি 2 লক্ষ 84 হাজার টাকার 5খানা রাস্তা হওয়া ভালো। 12 তারিখে বোর্ড মিটিং গেছে, তাহলে 12 তারিখে বোর্ড মিটিং এ কেন আলোচনা করলি না? বোর্ডের অনুমোদন ছাড়া 1 সেপ্টেম্বর সে টেন্ডার করলো, কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে ওই তার সঙ্গে যে কয়েকজন কাউন্সিলর চলে তাদের ওখানে নারকেল ফাটিয়ে উদ্বোধন করে রাস্তার কাজ পরশুদিন থেকে শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে নানান কমপ্লেন আসছে, তো আমাকে এটা জরুরি ভিত্তিতে এই কাজগুলো করাতে হয়েছে এবং এখনো তো কেউ কাজের বরাত পাননি। এটা এমন ভাবে করা হচ্ছে, যারা রেগুলার কন্ট্রাক্টর তাদের বলা হয়েছে কোনো রকম ভাবে লেভেল করে দাও, পরে যে পার্মানেন্ট কন্ট্রাক্ট পাবে বিল করবার সময় তার সঙ্গে নেগোশিয়েট করে দেবে।